বেশ কয়েকজন সহনাগরিক যারা মহাকুম্ভের মহা অব্যবস্থার মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন, বহু সহনাগরিক আহত হয়েছেন, সঠিক চিকিৎসা পাননি, এবং যারা মারা গেছেন পদপিষ্ট হয়ে বা অন্যান্য কোনোভাবে আগুন লেগেছে কুম্ভ মেলায়, সেটাও চরম অব্যবস্থারই ফল বলে আমরা মনে করছি। এহেন পরিস্থিতিতে আমাদের সহনাগরিক যারা মারা গেছেন, আমরা জানি একটা সভ্য সমাজে কোনো মানুষ মারা গেলে তার মৃত্যুর একটা শংসাপত্র লাগে। উত্তরপ্রদেশের সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে মৃত মানুষদের মৃতদেহ তার পরিবারের হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোনো পোস্টমর্টম রিপোর্ট নেই, কোনো রকম মৃত্যুর শংসাপত্র নেই, দাহ কিভাবে হবে নিয়ম মেনে তার কোনো ব্যবস্থাপনা নেই। একটা চরম অরাজক ব্যবস্থার মধ্যে এই মৃত পরিবারগুলি পড়েছেন, চরম দুর্দশার মধ্যে তারা পড়েছেন। তারা পথে আছেন, জামুরিয়া থেকে, শালবনী থেকে, বিভিন্ন জায়গা থেকে সহনাগরিকরা আসছেন। তাদের কথা তারা বলবেন। আমরা দেশ বাঁচাও গণমঞ্চের তরফ থেকে আজকের সাংবাদিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করছি। আমি অনুরোধ করব আমাদের যে মঞ্চে যারা আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, সকলের পরিচয় আপনাদের কাছে জানা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং শ্রমিক নেতা পূর্ণেন্দু বসু রয়েছেন, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত রয়েছেন, আমাদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী যাদবপুরের বাসিন্দা অভিষেক রায় রয়েছেন, বিভান ঘোষ রয়েছেন, অনন্যা চক্রবর্তী, ডক্টর দেবাশিস বক্সি রয়েছেন, অধ্যাপক নাজমুল হক, সিদ্ধব্রত দাস, নাট্যকার অরূপ শঙ্কর মৈত্র, চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায়, সমাজকর্মী বাসুদেব ঘটক এবং প্রদীপ্ত গুহ ঠাকুরদার সমাজকর্মী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র রয়েছেন এবং অভিনেতা রাহুল চক্রবর্তী রয়েছেন। আমরা আমাদের সাংবাদিক বৈঠকের কাজ শুরু করছি। সূচনা ভাষণ দেবেন প্রবীণ সাংবাদিক, আমাদের দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম সক্রিয় সদস্য রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদা। আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমাদের যে প্রেস বিবৃতি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছেন। সেখানে আমাদের বক্তব্য আমরা পরিষ্কারভাবে বলেছি। এবারে এই যে কুম্ভ মেলার যে মৃত্যু মিছিল আমরা দেখলাম, সেটা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের চরম অপদার্থতা এবং অমানবিকতাকেই তুলে ধরেছে। আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যা জেনেছি, এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন, তিনি তার অভিজ্ঞতা বলবেন। আরো দুজন যারা কুম্ভ মেলার অব্যবস্থার শিকার হয়েছেন, সেই দুই পরিবারের সদস্যরা আসছেন, তারা একটু পরেই এসে পৌঁছবেন, তারাও বলবেন। এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, তাতে বুঝতে পারছি যে যোগী সরকারের অপদার্থতা, অমানবিকতা তো আছেই, সেই সঙ্গে তাদের মিথ্যা প্রচার যেটা ছিল, সেই মিথ্যা প্রচারের বেলুন এবার কুম্ভ মেলায় ফেটে গিয়েছে। আপনারা জানেন, যারা গিয়েছেন, আমরা যা যা শুনছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, তারা চূড়ান্ত অব্যবস্থা এবং হেনস্থার শিকার হয়েছেন। সব থেকে মর্মান্তিক যেটা, যে এই কুম্ভ মেলায় যেরকম পদপিষ্টের মতো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য তার প্রতিকারে যোগী সরকার তো কোনো ব্যবস্থাই নেয়নি। বরং এই ঘটনা ঘটে যাওয়ার পর যোগী সরকার তাদের অমানবিক মুখ দেখিয়েছে। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন আমাদের, যে ওখানে ভিআইপিদের জন্য সব রকম ব্যবস্থা ছিল, সুরক্ষা, তাদের নানা রকম ব্যবস্থা ছিল, কিন্তু সাধারণ পুণ্যার্থী যারা, তাদের প্রতি কোনো নজরই দেওয়া হয়নি। এই যে মৃত্যু মিছিল হলো, যেদিন এই ঘটনাটি ঘটলো, সেদিন সকাল থেকে অত
মানে ভয়াবহ একটি ঘটনা ঘটে যাওয়ার পর উত্তরপ্রদেশ সরকার সকাল থেকে মৃতের সংখ্যাই জানাতে চাইছিল না। বিকেলের দিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন যে একটা সামান্য ঘটনা ঘটে গেছে, এখন সব স্বাভাবিক। তারপর বেশ কিছুক্ষণ পর জানা গেল যে 30 জন মারা গেছেন বলে সরকারি সূত্রে তারা জানালেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যারা ওই সময় ঘটনার স্থলে উপস্থিত ছিলেন বা তার পরে যারা গিয়েছেন বা ওই অঞ্চলের মানুষ যারা, তারা বলছেন যে এই মৃতের সংখ্যা শতাধিক। এমনকি যে প্রত্যক্ষদর্শীরা ওদিন ওই জায়গায় ছিলেন তারা বলছেন ওই ঘটনার পর উত্তরপ্রদেশ পুলিশকে তারা শয়ে শয়ে মৃতদেহ গায়েব করতে দেখেছেন এবং যোগী সরকার যে এই মৃতের সংখ্যা যে চেপে যাচ্ছে তার প্রমাণও রয়েছে। এবং যোগী সরকার এটা করতেই পারে, কারণ এর আগে কোভিডের সময় আপনারা জানেন যে কোভিডে যারা মারা গিয়েছিলেন উত্তরপ্রদেশে, সেখানে মৃতের সংখ্যা চেপে যাওয়ার জন্য মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যোগী সরকারই করেছিল। এবারে যে মৃতের সংখ্যা রেকর্ডে রাখা হবে না, চেপে যাওয়া হবে, তার একটা বড় প্রমাণ যারা মারা গিয়েছেন এই রাজ্যেরই 5 জন পুণ্যার্থী ওই কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে তারা মারা গিয়েছেন। এদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়নি। এদের একটা সাদা কাগজে সই করিয়ে মৃতদেহ নিয়ে প্রয়াগরাজ থেকে কলকাতায় চলে আসতে বাধ্য করা হয়েছে। কেন? এর পেছনে কারণ কি একটু ভেবে দেখলেই বুঝবেন যে এই যে ডেথ সার্টিফিকেট আমরা যাকে বলি, সরকারিভাবে যখন সেটা দেওয়া হলো, তার মানেই তার কোনো রেকর্ড রইল না কোথাও যে এই মানুষটি কুম্ভ মেলায় মারা গেছেন নাকি ধর্মতলায় অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কেউ প্রমাণ করতে পারবে না কোনোদিন যে কুম্ভ মেলায় মারা গেছেন, তার পরিবার তো প্রমাণ করতে পারবেনই না। এবার পরিবার পরিজন যে এখানে তারা ডেথ সার্টিফিকেট নেবেন কোন হাসপাতাল থেকে, সেটাও তাদের পক্ষে তো অসুবিধাজনক। সেই ডেথ সার্টিফিকেট যদি তারা হাতে নেন, উত্তরপ্রদেশ সরকার অস্বীকার করবে তাদের মৃত্যুর ঘটনা, অর্থাৎ সুকৌশলে চাপা দিয়ে দাও। শুধু এই 5 জনের ক্ষেত্রে নয়, এরকম বহু মানুষ, বিভিন্ন রাজ্যের বহু পুণ্যার্থী, তাদের এই মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না। পরিষ্কার যে সংখ্যাটা চেপে যেতে চাইছে যোগী সরকার। এবং তার থেকেও দুর্ভাগ্য যে এই ঘটনার পর কোন হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপির কোন নেতা, তারা বলতে থাকলেন, মানে এই অপদার্থতাকে চেপে যাওয়ার জন্য, এই অমানবিকতাকে চেপে যাওয়ার জন্য তারা বলতে থাকতেন এর পেছনে নাকি নাশকতামূলক কাজ আছে। আজ অব্দি প্রমাণ করতে পারেননি কোথায় কোন নাশকতা ঘটেছে। কিন্তু এর ফলে অসুবিধায় কি পড়লেন এই পরিবারগুলো যারা মারা গেলেন, তারা ক্ষতিপূরণের টাকাটা কোনোদিন দাবি করতে পারবেনই না উত্তরপ্রদেশ সরকারের কাছে। তাদের যে ব্যাংকে যে সঞ্চয় থাকে, জীবন বীমায় যে সঞ্চয় থাকে, আরো নানা জায়গায় যেসব সঞ্চয় থাকে সরকারিভাবে বা বেসরকারিভাবে, সেগুলিও কখনো দাবি করতে পারবেন না। এতটাই অমানবিক একটি সরকার। শুধু এটুকুই নয়, আপনারা শুনবেন আমাদের কাছে যারা প্রত্যক্ষদর্শী তারা বলবেন আপনাদের, যারা গিয়েছেন ওখানে, যে পুণ্যার্থীরা, সাধারণ পুণ্যার্থীদের কথা বলছি, তারা যখন বিভিন্ন সময় যারা মারা গেলেন তাদের পরিবার পরিজনেরা, তারা যখন হাসপাতালে যাচ্ছেন তাদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করছে, লাঠিপেটা করছে তাদের। এই সাধারণ পুণ্যার্থীরা তারাও এই হেনস্থার শিকার হয়েছেন। সে বারবার বলা হয়েছিল, সরকার বলেছিল যে যথেষ্ট পরিমাণে নাকি, রেল মন্ত্রক বলেছিল যত কুম্ভ মেলার জন্য নাকি যথেষ্ট পরিমাণে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অথচ ট্রেন ব্যবস্থা কতখানি অপ্রতুল, কতখানি অব্যবস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যমে তা উঠে এসছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন কিভাবে হেনস্থা হতে হয়েছে তাদের। এই যারা বাংলায় ফিরছেন, বাংলা থেকে যারা গিয়েছিলেন পুণ্যার্থীরা, ট্রেনের ভিতর তাদের হেনস্থা হতে হয়েছে, তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, নানাভাবে হেনস্থা হতে হচ্ছে ওখানে পুণ্যার্থীদের। বাঙালি হয়ে
ছোটবেলা থেকেই মানে কুম্ভ মেলার কথা বাড়িতে শুনতাম, এবং আপনারা সবাই জানেন যে আমাদের বাংলা সাহিত্যে কুম্ভের ওপর অসাধারণ সব লেখা রয়েছে, খুব বিখ্যাত সব লেখকদের। তো সেইটার একটা বিশাল কৌতূহল নিয়েই, এবং এই যেহেতু এই মেলাটা 12 বছর পর পরে হয়, তো এর আগে কখনো সুযোগ হয়নি বলে এবার গিয়েছিলাম। তো সব জায়গা থেকে ফেরার পরেই অভিজ্ঞতাটা একটা ভালোই মন্দ মেশানো থাকে। অনেক বেড়ানোর অভিজ্ঞতা সাধারণত ভালোই হয়, কিন্তু আমি কুম্ভ মেলা থেকে 10 তারিখে নেমেছি হাওড়ায়, আজকে হচ্ছে 14 তারিখ, 4 দিন। আমি এখনো কিন্তু কোথাও একটা যাকে বলে একটু ট্রমাটাইজড হয়ে আছি। মানে কলকাতা থেকে ট্রেনে করে এলাহাবাদ প্রয়াগরাজ স্টেশনে নামা, ওখান থেকে আবার ফেরা, পুরো ওখানকার 8 দিন অভিজ্ঞতা, মানে 2 তারিখ থেকে 9 তারিখ, এই পুরো অভিজ্ঞতাটা আমার কাছে এখনো কিন্তু একটা ভয়ঙ্কর রকম একটা দুঃস্বপ্নের মতো হয়ে আছে। মানে আপনাদের বলি যে সেটা হচ্ছে, আপনি প্রয়াগরাজ স্টেশন, প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নামবেন, এবং স্টেশনে নামার পরেই আপনার অভ্যর্থনাটা একটা খুব অদ্ভুত। মানে আপনাকে একদম গরুতাড়া করার মতো স্টেশনে, মানে স্টেশনে আপনি আপনার ওখানকার ওয়াশ বেসিন বা ওখানকার যে টয়লেট সেটা ব্যবহার করার অধিকারও আপনার নেই। একদম আপনি স্টেশন থেকে নামবেন এবং আপনাকে একটা দড়ি ফেলে দেওয়া হয়েছে, সেখানে যাত্রীদের একদম আভি ইধার সে নিকালো। এবার বাইরে গেলাম, বাইরে গিয়ে কুম্ভ মেলার কিন্তু কিচ্ছু নেই, মানে ওই রকম ওই শহরে একটা 144 বছর পরে ইত্যাদি অনেক যোগ ইত্যাদি অনেক ঐতিহাসিক ব্যাপার, মানে সেখানে যে বড় বড় করে পোস্টার থাকবে সেখানে কিচ্ছু নেই। আমরা বেরিয়ে যাবোটা কোথায়? তো সেখান থেকে একটা কোনো আপনি ওখান থেকে একটা টোটো বা অটো করে বড় জোর 2.5-3 কিলোমিটার, 3 কিলোমিটার হবে না, মানে ওটা ওই বেরানা চকে আপনি নামবেন, এবং বেরানা চকে নামার পরে কিন্তু আপনার মূল ভয়াবহতাটা শুরু হবে। তারপরে ওখান থেকে আপনাকে মূল কুম্ভে যে যেতে হবে, সেটা পুরোটাই কিন্তু পদব্রজে। মানে আমরা বাংলা সাহিত্যে যেরকম পড়ি যে আগে পদব্রজে তীর্থ ভ্রমণ করতে হতো, মানে মোটামুটি এই বিজেপি সরকারের জন্য তীর্থযাত্রীদের এতকাল পরে কিন্তু এই 2025-এ কিন্তু এই পদব্রজটা মানে একমাত্র হাঁটাটাই একমাত্রই সম্বল। এবং ওখান থেকে বেরানা চক থেকে আপনি কুম্ভের যে সেক্টরগুলোয় পৌঁছবেন, যে যেখানে থাকবেন, আমি মাতৃসদন আশ্রমে ছিলাম, সেটা 18 নম্বর সেক্টরে। এই পুরো জার্নিটা আমার ছিল হচ্ছে 6.25 ঘন্টার, এবং সেটা কিন্তু একটা প্রবল অনিশ্চয়তা, যে মানে প্রথমত অতক্ষণ হাঁটতে হবে তো আমরা জানতাম না, আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এইটা এটা আমরা নিজেরা জানতাম না। মানে পুলিশ যারা রয়েছে, সেই পুলিশদের কাছে কোনো ম্যাপ নেই, পুলিশের কাছে কিছু নেই, আমাদের কাছে কোনো জানকারি নেই। এই তো সব তীর্থযাত্রীরা যাচ্ছে, ওদের ফলো করো, ফলো করতে করতে চলে যাও। তো এবং পুরো যে পথটা, পুরো পথে আমার ওই 6 ঘন্টার পথে আমি বড়জোর 3টে জায়গা পেয়েছিলাম যেখানে আপনি হয়তো একটু পানীয় জল কেনার একটা কোনো ব্যবস্থা রয়েছে। পুরো পথটায় খাবার কোনো ব্যবস্থা কিন্তু আমি দেখলাম না। মানে আপনি সারা রাত ট্রেন জার্নি করে পৌঁছেছেন, আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটছেন, আপনার খুব স্বাভাবিকভাবে খাদ্য পানীয়ের একটা প্রয়োজন হয়ে পড়ে। সেখানে কোনো জায়গায় একটা মিল জাতীয় কোনো কিছু, যে খাবারগুলো বিক্রি হচ্ছে সে খাবারগুলো খুব একটা মানে দেখে তাদের সেটার মানে এতটাই অস্বাস্থ্যকর সেটা, যে সেটা আপনার খাওয়ার মতো মনে হবে না আর কি। এবং তারপরে ওখানে মানে এইরকম প্রায় কাউ 6 ঘন্টা, কাউ 7 ঘন্টা, কাউ 8 ঘন্টা এইভাবে হেঁটে হেঁটে তারা তাদের যে যেখানকার যার যেখানে আশ্রয় শিবির ছিল সে সেখানে পৌঁছেছে। পুরো মানে ওখানে যে মানে পুণ্যার্থীরা যে মূল যে স্নান করতে যায়, সে স্নান করাটাও কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার। মানে সঙ্গমের যে পথটা, সে সঙ্গমের পথটা মূল কুম্ভ মেলা থেকে কিন্তু বিশাল দূরে, মানে অন্তত 5-6 কিলোমিটার, 7 কিলোমিটার। ব্যাপারটা হচ্ছে, আমাকে যদি এখন আপনারা প্রশ্ন করেন ক কিলোমিটার হেঁটেছিলেন, এই হিসেবটা আমার কাছে খুব নেই। মানে আমি অ্যাকচুয়ালি 15 কিলোমিটার হেঁটেছি না আমি 5 কিলোমিটার হেঁটেছি আমি নিজে বলতে পারবো না। মানে ওটার কোনো মাইল ফলক বা কোনো নির্দিষ্ট কিছু ম্যাপ আমার কাছে নেই। মানে আমার গন্তব্যে পৌঁছতে হবে, আমাকে অন্তত কি কয়েকটা জায়গা আমরা দেখতে পেয়েছিলাম, সেইভাবে গিয়ে আমরা পৌঁছেছি। এবং গঙ্গার যে জল, মানে আপনি যখন কুম্ভে যাবেন, একটা সঙ্গমে গেছেন, 3টে নদী, সেটা সঙ্গম স্থল, মানে গঙ্গার জল এতটাই মানে দূষিত, এবং গঙ্গাটাকে এমন ভাবে ওরা যে মানে যারা স্নান করছে তাদের জন্য এত ছোট 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 কতগুলো প্যাচ করে দিয়েছে আর কি, যে জলগুলো,
এই যে যেখানে গিয়ে আপনার হ্যালো, মানে যে স্নানের লোভে এত কোটি কোটি মানুষ ওখানে যাচ্ছে, মানে আমি বলতে পারবো না যে ওই জলে দেখে কিন্তু আপনার আলাদা করে কোনো আনন্দ তো হবে না, আপনি একটা প্রচন্ড একটা নিরাশ হবেন মানে ওই জল দেখে। এবং পুরো কুম্ভ মেলায় একটা কোনো ফার্স্ট এড সেন্টার, কোনো একটা চিকিৎসালয় বা ইত্যাদি বড় বড় কয়েকটা আমি এই ইত্যাদি হসপিটালগুলো দেখেছি, কিন্তু সেই হসপিটালগুলো যে কোথায়, মানে সেগুলোকে আমরা খুঁজে পাবো কোথায়, সেরকম মানে একটা কোনো কিছু আমরা পেলাম না। এবং বহু জায়গা থেকেই আপনি দেখতে পারবেন, মানে আমি দ্বিতীয় দিনেই যখন বেরোলাম, আমি মোটামুটি রাত্রিবাসটুকু করা ছাড়া পুরো কুম্ভ মেলাতেই মানে ঘুরে ঘুরে বেড়াতাম। এবং সেখানে বেশ কিছু মহিলা আপনার কাছে এগিয়ে এসে বলবেন যে বাবা আমাদের একটু সাহায্য করবে, কারণ আমরা আমাদের সঙ্গে যারা এসেছে তাদের আমরা মানে তাদের হারিয়ে ফেলেছি, আমাদের কাছে টাকা পয়সাও ছিল না। তা আমরা যখন বললাম যে ওখানে অনুসন্ধান কেন্দ্র হচ্ছে, অ্যানাউন্সমেন্ট চলছে, তা আপনারা সেখানে যান, তো তখন বলছেন না ওখানে গিয়েছিলাম, ওখানে ওরা আমাদের কোনো কথা তো শুনছে না, বলছে মানে নিজের দায়িত্বে এসেছেন, নিজের দায়িত্বে আপনাকে ফেরত চলে যেতে হবে। এবং এটা যে সঠিক সেটা এই জন্য যে আমি অনেক সময় পথ হারাবার জন্য অনুসন্ধান কেন্দ্র যখন গিয়েছি, কোনো ধারণা হয়েছে যে অন্তত এখানকার লোকজন তো বলে দিতে পারবে, তখন আমার মনে হচ্ছে 20 মিনিট দাঁড়ান, মানে ওখানে দাঁড়ালেও কেউ আপনার দিকে একবার ফিরেও তাকাবে না, মানে আপনি 8-10 বার তাদের ডাকলেও তারা আপনাকে সাড়া দেবে না। অসংখ্য ডেস্ক বন্ধ, হয়তো 8টা ডেস্ক রয়েছে, সেখানে 2টো ডেস্ক হয়তো কাজ করছে আর কি। এবং ওখানে যে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, মানে আমাদের একদিন এক পুলিশের সঙ্গে দেখা হয়েছিল যিনি তার মাকে হারিয়ে ফেলেছেন, তিনি দেখলাম বেশ একটু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন যে এই আমি লখনৌ থেকে এসেছি, এলাহাবাদ আমার মানে কাছে একদম আপনার মতোই নতুন শহর, এত বড় একটা মেলা হচ্ছে, এই মেলার জন্য তো আমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে যে আমরা তীর্থযাত্রীদের গাইডটা করবো কি করে, মানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আমাদের এখানে এসে জিজ্ঞেস করছে, কিন্তু আমরা বলবো কি করে, আমরা নিজেরাই তো জানি না। মানে আমি পুরো কুম্ভ মেলা চত্বরে একমাত্র পথ আটকানো ছাড়া আমি পুলিশ কর্মীদের কিন্তু আর কোনো কাজ করতে দেখিনি। এবং অনেকেই তাদের অসহায়তার কথাটা স্বীকার করেছেন, অনেকে খুব রূঢ় ব্যবহার করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা পুরো কুম্ভ মেলাটা আমার যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে একটা ম্যাসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, মানে উত্তরপ্রদেশ সরকারের তাদের অপদার্থতা মানে প্রমাণ করার জন্য অনেক সময় আপনার মনে হবে যে বোধহয় এই মেলাটা তারা করেছে। আমরা প্রত্যেকদিন ওখানে খবরের কাগজে পড়ছিলাম প্রচুর ভিআইপি আসছে, প্রধানমন্ত্রী এসেছেন, গৃহমন্ত্রী এসেছেন, আরো অন্যান্য অনেক রাজ্যের মন্ত্রীরা এসেছেন, অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তারা কত মোহিত, তাদের কি ভালো লেগেছে। তাহলে এটা আমার মানে বক্তব্য হলো, তাহলে এটা হাই প্রোফাইল কর্পোরেট মেলা হিসেবে চালানো উচিত ছিল, কারণ সাধারণ মানুষের তো ওখানে মানে যেটা রঞ্জিত বাবু একটু আগে বললেন যে মানুষ মৃত্যুর পরেও যে মানে উত্তরপ্রদেশ সরকার যে আচরণটা দেখিয়েছে, যে মানে ওটা একটা কুম্ভ মেলার একটা আজকে কত হাজার বছরের একটা ঐতিহ্য। এবং কুম্ভ মেলা শুধু নির্দিষ্ট কিছু পুণ্যার্থী নয়, কুম্ভ মেলা সারা ভারতবাসী, ওখানে বহু মানুষের ওখানে সমাগম হয়। সেখানে মৌলিক যে ব্যবস্থা, মানে ন্যূনতম মৌলিক যে ব্যবস্থা, পানীয় জল, বাথরুম, খাবার, মানে ওখানে পুরো কুম্ভ মেলায় আমি কোনো খাবার বিক্রি হতে দেখিনি। যেটুকু হচ্ছে যে আশ্রমের শিবিরগুলো পড়ে, তারা আশ্রমের বাইরে এসে ভান্ডারা দেয় সকাল থেকে রাত পর্যন্ত, মানে কিছু কিছু সময় আর কি। এবং ওই একমাত্র ওই ভান্ডারার ওই খাবারের ভরসা করে কিন্তু আপনাকে থাকতে হবে, আর আপনি যে আশ্রমের শিবিরে গেছেন তাদের যদি খাবার ব্যবস্থা থাকে তবে, মানে আপনার যদি ইচ্ছেও থাকে এবং আপনি কিন্তু কোথাও গিয়ে যে আপনার মনে হবে যে আমি এখানে আজকে খাবো, মানে যেটা আমরা বেড়াতে গেলে করি, আজকে আমি যেখানে সেখানে খাবো, কালকে বেড়াতে যাচ্ছি আমি বাইরে যেখানে যাবি সেখানে খাবো, এরকম কোনো ব্যবস্থা নেই। আমি দিনের বেলা যে 3 দিন দিনের বেলা সারাদিন বাইরে থাকতাম, আমি সারাটা দিন শুধু অভুক্ত থাকতাম, শুধু জলটা সঙ্গে রাখতাম, যেটা অন্তত ওটা তো খেতে হবে আর কি। এছাড়া কিন্তু আর কোনো খাবারের ব্যবস্থা আমি কুম্ভ মেলায় কিন্তু দেখিনি। এবং 2টো জায়গায় আমি দেখেছি যে যেখানে ওরকম 29 তারিখে একটা ভয়ঙ্কর ঘটনা হবার পরেও
যে স্ট্যাম্পিডের যে সিচুয়েশন হয়েছে সেখানে পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে নির্বিকার। মানে একটা পথ মানে খোলা রয়েছে, সেখান থেকে ও জায়গায় যান এবং মানুষজন যাচ্ছে। তো কাজে কুম্ভ মেলাটা পুরোটাই আমার কাছে একটা পুরো বিভীষিকাময় একটা অভিজ্ঞতা। যে আর যে দুটো খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে যে ট্রেনে যাবার সময় এখান থেকে হাওড়ায় যখন উঠলাম, প্রথম রাত্রিটা ঠিক ছিল। পরের দিন রাত্রি থেকে যেই মুহূর্তে বিহারে প্রবেশ করলো ট্রেন, আমরা এসি 3 কম্পার্টমেন্টে গিয়েছিলাম। মানে বিনা টিকিটে কি তারা সাধারণ টিকিট আমি বলতে পারবো না, তারা অনায়াসে কিন্তু ট্রেন দখল করে আমাদের সঙ্গে গিয়েছিল। ফেরবার সময় ভয়াবহতা আরো মারাত্মক। ট্রেনের স্টপ বাড়িয়ে দেওয়া হয়, মানে বিভূতি এক্সপ্রেসের যে স্টপ তার থেকে আরো অনেকগুলো স্টপ বাড়িয়ে দেওয়া হয় একদম প্রয়াগরাজ স্টেশন থেকে, এবং প্রত্যেকটা স্টপে অসংখ্য পুণ্যার্থী এবং অত্যন্ত অম্লান বদনে উঠে যাচ্ছে। যাদের রিজার্ভেশন রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা বসে যাচ্ছে, এবং একটা একটা ভয়ঙ্কর একটা ভায়োলেন্ট সিচুয়েশন, যেখানে আমি এবং আমার যে সহযাত্রী ছিলেন তারা খুব প্রতিবাদ করায় আমাদের একদম পরিষ্কার বলা হয়েছিল বিহারের একটি স্টেশনে যখন ট্রেনটি বেশিক্ষণ থামবে, আমরা যারা প্রতিবাদ করেছি আমাদের এনে মারা হবে। এবং এরা এই যে, এবং ব্যাপারটা হচ্ছে এই যারা আমাদের উপর এই হামলাটা করেছে তারাও কিন্তু অব্যবস্থার চরম শিকার, হয়তো আমাদের থেকে বেশি। কিন্তু আমি দেখলাম যে তারা কেউ প্রশাসনকে প্রশ্ন করছে না, তারা উল্টে নিজেদের মধ্যে মারপিট করছে। কাজে এই পথটাও কিন্তু নিরাপদ নয়। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শী অভিষেক রায়ের কথা। আমরা খুব দায়িত্ব নিয়ে দেশ বাঁচাও গণমঞ্চ একটা কথা বলছি। ধর্ম এবং রাজনীতিকে মিশেল দিয়ে যখন ব্যবসা তৈরি হয়, তখন এই মহাকুম্ভের নামে মহা অব্যবস্থা তৈরি হয়, এটা আমরা জোর দিয়ে বলছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতার বাসিন্দা সুরজিৎ পোদ্দার। তার মাকে উনি হারিয়েছেন, এই অব্যবস্থার শিকার হয়েছেন তার মা। আমরা সুরজিৎ বাবুর কাছ থেকে শুনবো তার অভিজ্ঞতার কথা। আমরা 27 জানুয়ারি কুম্ভমেলার উদ্দেশ্যে বেরোই 10:55-তে আজমির মেল করে। নর্মাল কোনো টিকিট ছিল না, জেনারেলি গেছি অনেক কষ্টে। আমরা 28 তারিখ 2:30-3টে নাগাদ প্রয়াগরাজ জাংশন যাই। ওখানে গেছি, ওখান থেকে তো মানে ট্রাভেলিং কিছু ছিল না, ছোট ছোট 2-3টে করে ট্রাভেলিং করে করে আমরা 6টা 6:30 নাগাদ কুম্ভ ওখানে পৌঁছাই। নর্মালি আমাদের সবই ঠিক ছিল, ভিড় ছিল, সব কিছুই মানা যায়। হঠাৎ ওখানকার যে 11টা 12টা নাগাদ ওখানকার যারা পুলিশ রয়েছে, নর্মাল যে সাধারণ পুলিশ, তারা বলছিল তাড়াতাড়ি আপনারা যান, স্নান করে চলে যান, রিটার্ন করুন। ওই টাইমটা আমরা তো সঙ্গম ঘাট অব্দিও পৌঁছে গেছিলাম 10:40-45 নাগাদ। স্নান করার মুহূর্তের সময় মানে হঠাৎ কি এমন কথা বলা হয়েছে ওখান থেকে, মানে সবাই হুড়মুড়ি আসছিল যে ব্যারিকেড ভেঙে গেছিল। আমাদের যেখানে আমার মা মারা গেছিল, দেহান্ত হয়েছিল, ওখানটা সিচুয়েশনটা চোখে না দেখলে হয়তো বলা যাবে না যা হয়েছিল। আর ওই টাইমটুকুর মধ্যে হয়তো আমি কাউকে, কোনো প্রশাসন বলুন, কোনো পুলিশ ভলেন্টিয়ার, কাউকে 1.5 ঘন্টার মধ্যে কাউকে আমি দেখতে পারিনি। যে যদি কেউ থাকতো টাইমটুকু, হয়তো আমার মা যেরকম গেছে তার মধ্যে হয়তো যতজন মারা গেছে কেউ না কেউ তো বাঁচতে পারতো। সেই সিচুয়েশনটা এমন করে রাখা হয়েছিল, কোনো একজন মানে হেল্প করার মতন কাউকে পাইনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমাদেরকে বাঁচানোর জন্য আমার সাথে গেছিল আমি, আমার দিদি, আমার বড় মাসি আর মা, 4জনই আমার ভরসায় গিয়েছিল। কিন্তু মাকে আর রিটার্ন আনা যায়নি। নিজের চোখের সামনে মাকে যেতে দেখতে পাচ্ছিলাম। যদি ওখানকার একটু সিস্টেম যদি ভালো থাকতো, হয়তো আমার মতন যাদেরই মা বাবা যেই যাক না কেন, কেউ না কেউ তো ফিরে আসতো সেই টাইমটা। আর ওখানকার সিস্টেমটা মানে এতটাই খারাপ ছিল সেই মুহূর্তে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমার মাকে নিয়ে গেল হসপিটালে, ওখানকার যে সেক্টর 2 না সেক্টর 3,
খুব ট্রিটমেন্ট তো মানে নর্মালি কেউ চেষ্টাও করে, চেষ্টাও তো কেউ কিছু করছে না। নর্মালি বললো নেই, মানে ওই সিচুয়েশনটা মানে আমি যেভাবে ফিল করেছি তো আমি বলেই ফিল করতে পেরেছি। সেই নিয়ে মাকে আবার মেডিকেল কলেজে নিয়ে গেছে। মেডিকেল কলেজে নিয়ে গিয়ে আমাকে অনেক কথা বলছে, বলে পঞ্চনামা করা হবে। পঞ্চনামা মানে পোস্টমর্টম, সেটা আমার জানাই ছিল না কখনো। ওখানকার ল্যাঙ্গুয়েজে পঞ্চনামা হবে, ডক্টর আসবে, এই করবে ওই করবে, কিছুই করেনি। শুধু ওখান থেকে মানে, আর আমাকে তো কোনো কাগজও দেয়নি আমার মাকে এত অব্দি নিয়ে এসে। আজকে পর্যন্ত আমার 29, আজকে 14, মানে 16-17 দিন হয়ে গেছে। 3-4 বার ফোন এসেছিল, বলছিল পিএম রিপোর্ট দিন, আমি আপনাদের করবো। তারপর কি হোয়াটসঅ্যাপে এক একজন এক একটা নাম্বার থেকে। স্টিল নাও কেউ এখনো আমাকে, আর পরে 7 দিন হয়ে গেল কেউ যোগাযোগও করেনি আর, যে পিএম রিপোর্ট। আমাদের এখানকার আসার পরে আমি তো জানতাম না, আমাকে যা ওখান থেকে একটা কনস্টেবল পাঠিয়ে দিয়েছে। কনস্টেবল বলছে চলে যাবেন, সবকিছু যা প্রসিডিওর রয়েছে করে দেবে, কিন্তু কোনো সার্টিফিকেট নেই, জাস্ট একটা কাগজ। আমি একটা ছবি তুলে নিয়েছিলাম ওখানকার মেডিকেল কলেজ, তার মধ্যে আমাকে লিখে দিচ্ছে মাকে আমার হাতে হ্যান্ড ওভার করা হচ্ছে, ওইটুকুখানি লেখা রয়েছে। এখানে আসার পরে আমি যে সিচুয়েশনে পড়েছি, যদি আমাদের গভর্নমেন্ট যদি বা আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস যদি নাই থাকতো, বা কাউন্সিলর 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের পাড়ার যারা রয়েছে তারা যদি হেল্প না করতো, আর হয়তো আমি 7-10 দিন হচ্ছে মানে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, কিছুই করতে পারতাম না। আর ওখানকার যে সিস্টেমটা রয়েছে যদি একটুখানি ঠিক থাকতো, যে ভিআইপি ফেসিলিটি বলছিল, সত্যি কথা ভিআইপি ফেসিলিটির জন্য সব ফোকাস ছিল। সাধারণ লোক আমি দেখি 10-12 কিলোমিটার দূরে সাধারণ লোকরা ফুটপাতে শুয়ে রয়েছে, থাকারও কোনো ব্যবস্থা নেই। মানে যখন আমি মাকে নিয়ে অ্যাম্বুলেন্স করে ফিরছিলাম, 10-12 জন কি মানে থাকবে, যে থাকার একটু ছাউনিও নেই তাদের, জাস্ট ওপেন প্লেসে সবাই রয়েছে। আমি বলতে পারি মানে এখনো পর্যন্ত আমাকে ডেথ সার্টিফিকেট ইস্যু করেনি। 16-17 দিন হয়ে গেছে, 29 থেকে যে করায় 29 থেকে দেখছি 17 দিন হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট ইস্যু করবে বলেছিল আমাকে ওখান থেকে 7 থেকে 10 দিনের মধ্যে, এখনো পর্যন্ত আমি হাতে পাইনি। ওখানকে সিস্টেম কি চাইছে আমি এখনো বুঝতে পারছি না। ডেথ ইস্যু বলছে 30-40 জন, আদৌ জানি না কত হয়েছে, মানে অগুন্তের বাইরে ওই ব্যাপারটা। আমার চোখের সামনে তো 40 অ্যাওয়াক দেখা যাচ্ছে কন্টিনিউ। দুপুর আমি যখন 3টের সময় বেরিয়েছি তখনও দেখলাম দেহ আসছিল। ওটা একটা জায়গা রয়েছে, এরকম কতগুলো প্লেস রয়েছে আমারও জানা নেই। হ্যাঁ, মায়ের পোস্টমর্টম কলকাতাতে করা হয়েছিল, এমআর বাঙুরে নিয়ে আসা হয়েছিল 30 তারিখ 5:30 নাগাদ। এখান থেকে ডেড ইস্যু করা হলো, তার পরের দিন মায়ের পোস্টমর্টম করা হয়েছিল 31 তারিখ, সেই দিন মায়ের দাওয়া করা হয়েছে। তারপরে হোয়াটসঅ্যাপে ওখানকার দুইজন, একজন এসআই আর একজন পুলিশ অফিসার, 2বার ফোন করেছিল আননোন নাম্বার থেকে। প্রশ্নগুলো আপনারা পরে করবেন, আগে ওনার অভিব্যক্তি এবং ওনার বক্তব্যটা পেশ করতে দিন, প্লিজ। ডেথ সার্টিফিকেটে এখনো ইস্যু হয়নি। একটাই রিকোয়েস্ট, ওইটা যেন আমার কাছে তাড়াতাড়ি চলে আসে। মানে অলরেডি 17 দিন হয়ে গেছে, মাকে নিয়ে সবকিছুই হচ্ছে, মানে যেরকম আমাদের নিয়ম কানুন রয়েছে সবকিছু রয়েছে, শুধু সবই রয়েছে, শুধু মা নেই আমার মধ্যে আজকের দিনে ফ্যামিলির সাথে। মায়ের নাম বাসন্তী পোদ্দার। আমাদের এই সাংবাদিক সম্মেলনে যত সময় গড়াচ্ছে পরিবেশ ভারী হচ্ছে, এটাই স্বাভাবিক। চরম অমানবিক একটা পরিস্থিতির মধ্যে আমাদের সহনাগরিকদের ফেলা হয়েছে। কি তাদের দোষ ছিল? বিষ্ণু আমার নাম আছে, আমি ওখান থেকে নিয়ে এসেছি। ওখানে এত ভিড় যে জামাইবাবুকে দেবে দেবে, ওরা যা ইচ্ছা তাই মেরে দিল, আমি একদম কিছু করতে পারলাম না ওখানে। আমাকে পার্টির লোক হরিরাম সিং আর এরা আমাকে বহুত হেল্প করেছে, কাঞ্চন দা আমাদের কোল্টি বেল্টে, আর যে বিজু আছে। বিষ্ণু দাস আমার নাম আছে। ওইখানে ওইখানে যে হচ্ছিল, ওখানে খুব খারাপ পরিস্থিতি ছিল।
30টা লোক বলেছে, 30টা লোক মারা যায়নি, ওখানে বহুত লোক মারা গেছে। তার মধ্যে আমার জামাইবাবু চলে গেল ওর মধ্যে। ধাক্কা ধুক্কি বহুত, ওখানে এত পরিস্থিতি, সরকার কিছু এমন ব্যবস্থা নেয়নি ওখানে। ওখানে আমাকে খোঁজে রাত্রে 29 তারিখে যখন রাত্রে ভোরে মারা যায়, আমি সারাদিন ও খুঁজেছি, ওখানকার পুলিশ কাছে হেল্প চেয়েছি, পুলিশ কেউ আমাকে হেল্প করেনি, আমাকে ইধার উধার ভটকা মেরেছে। আর তারপর আমাকে ওখান থেকে সারাদিন আমি পাইনি। 30 তারিখে সকালে আমি দেখলাম যে মেডিকেল কলেজে আমি ওখানে লাশটা পেলাম। এতক্ষণ বলছিলেন ওনার শ্যালক। আমার স্বামী যে মারা গেল তার কোনো বিচার একটা করুন। আমার স্বামী এরকম হলো, তার যদি ওখানে ভালো ব্যবস্থা থাকতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। আমার স্বামী চলে গেল, আমার সবকিছু চলে গেল। আমার 2 মেয়ে আছে, এক ছেলে আছে, আমার ভবিষ্যতের ব্যাপার আছে, তার মৃত মা বাবা আছে। আমরা এখন কি নিয়ে থাকবো? আমার রোজগার বলতে ওই একটাই স্বামী ছিল, আমার ঘরে তার রোজগার বলতে কেউ নেই। আমার স্বামী সব কিছু ছিল। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ এখন কি হবে, এখন পড়াশোনা আরো কত কি আছে, ছেলে মেয়ের বিয়ে ব্যাপার আছে, আরো কিছু আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের কি হবে? হ্যাঁ, আমরা এত কষ্টে এখন এবারে জীবন যাপন করবো, তো আমরা যে কি করবো আমরা তাও জানি না। আমাদের ছেলে মেয়ে ওখানে যদি ভালো ব্যবস্থা থাকতো, এত বড় যে মেলা ফেলেছেন, মেলাটা ফেলে দিলে তো বড় কথা নয়। যদি মেলাটা ফেলে থাকতে ভালো ব্যবস্থা রাখতো তাহলে এই ঘটনাটা, দুর্ঘটনাটা ঘটতো না। এমনকি আমার স্বামী একাই জানি, আরো অনেক লোক গেছে, তাদের ছোট ছোট মেয়ে ছেলে আরো অনেকেই গেছে। তাদের যদি ব্যবস্থা ভালো রাখতো তাহলে এইসব ঘটনা হয়তো ঘটতো না। সবাই তো মেলা মেলা করতে গেছে, কুম্ভ মেলা চান করবো, কুম্ভ মেলা মোবাইলে দেখছে আর বলছে যাবো, কুম্ভ মেলা যাবো, কুম্ভ মেলা যাবো, এটাই হয়েছে, মোবাইলে দেখাচ্ছে তাই গেছে। সরকার যদি ব্যবস্থা রাখতো তো এই ঘটনাটা হয়তো ঘটতো না। আমার নাম শর্মিলা রুইদাস, আমার স্বামীর নাম বিনোদ রুইদাস ছিল। হ্যাঁ, শর্মিলা রুইদাস আর বিনোদ রুইদাস আমার। না, আমি যাইনি ওনার সঙ্গে। আমার ভাই গেছিল, আমার ভাইয়ের বন্ধু গেছিল, আর উনি গেছিলেন, 3 জনেই গেছিলেন, ট্রেনে গেছিলেন। হ্যাঁ, উনি গেছিলেন। উনি এত লাশের মধ্যে খুঁজে বার করেছে, এত করে করে, তাও ধন্যবাদ জানাইতে হবে যে আমার স্বামীকে ফেরত এনেছে, মুখটা অন্তত পক্ষে দেখতে পেলাম। ওখানে যে কোনো হেল্প করেছে তাও করেনি, শুধু ঘুরে বেড়াইছে, খালি ফোন করছে, দিদি পাওয়া গেছে, নাম ফোন করছে, না পাওয়া যায়নি, না পাওয়া যায়নি, এই করছে।